বিষয় প্রসব পরবর্তী রক্তক্ষরণ। প্রসব পরবর্তী রক্তক্ষরণ বলতে আমরা কি বুঝি? প্রসূতি মায়েদের রক্তক্ষরণ আমাদের দেশে অতিরিক্ত রক্তক্ষরণ মাতৃমৃত্যুর একটা প্রধান কারণ। প্রসূতি মায়েদের গর্ভকালীন অবস্থায় রক্তক্ষরণ হতে পারে, যেটাকে আমরা বলি অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, মানে গর্ভকালীন অবস্থায় রক্তক্ষরণ। তবে আমাদের অতিরিক্ত চিন্তার বিষয় হচ্ছে প্রসব পরবর্তী রক্তক্ষরণ। ডেলিভারির পরে, একটা প্রসবের পরে যে রক্তক্ষরণ হয় সেটা যদি নিয়মের অতিরিক্ত হয়, এটাকে আমরা পোস্টপার্টাম হ্যামোরেজ অথবা প্রসব পরবর্তী রক্তক্ষরণ বলে থাকি। যেমন নর্মাল ডেলিভারির পরে অথবা স্বাভাবিক প্রসব হলো, তারপরে যদি 500 ml এর বেশি রক্তক্ষরণ হয়, অথবা আমরা একটা সিজারিয়ান সেকশন করছি, সিজার করে বাচ্চা ডেলিভারি করালাম, সেই সময় যদি 1000 মিলিলিটার বা 1 লিটারের বেশি রক্তপাত হয়, তখন আমরা বলি প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ। আমাদের দেশে এই রক্তক্ষরণে মায়ের মৃত্যুর হার সবচেয়ে বেশি, যেমন 31%। কাজেই এই রক্তক্ষরণ বন্ধ করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা করতে হয়। এটা হচ্ছে প্রসব পরবর্তী রক্তক্ষরণ আমাদের একটা সাংঘাতিক চিন্তার বিষয়। প্রসব পরবর্তী রক্তক্ষরণ কতটা গুরুতর সমস্যা? প্রসব পরবর্তী রক্তক্ষরণে মাতৃমৃত্যুর হার 31%। 100টা মা যদি প্রসব করে, তার মধ্যে 31 জন প্রসব পরবর্তী রক্তক্ষরণে মা মারা যায়। কাজে আমাদের দেশের মাতৃমৃত্যুর হার আমরা যে কমাতে চাচ্ছি, আমাদের একটা টার্গেট আছে। 2030 সালের মধ্যে আমাদের মাতৃমৃত্যুর হার কমিয়ে পার লাখে 70, এখন আছে 135-36 মতো, সেটা আমরা 70 অর্ধেক কমাতে হবে আমাদেরকে। কাজে আমরা যদি যেটা প্রধান কারণ সেটাতে মারা মরে যাচ্ছে কিংবা যারা বেঁচে আছে তাদের বিভিন্ন কমপ্লিকেশন হচ্ছে, সেটা বন্ধ করতে না পারি, আমরা আমাদের দেশে মাতৃমৃত্যুর হার কমাতে পারবো না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কাজেই এটা সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে এবং মনোযোগ দিতে হবে। প্রসব পরবর্তী রক্তক্ষরণের কারণগুলো কি কি? রক্তক্ষরণের প্রধান কারণ, আমরা যে প্রসব পরবর্তী রক্তক্ষরণকে আমরা 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাইমারি পিএইচ, যেটা 24 ঘন্টার মধ্যে হয়, তার কারণ আমরা বলি 4টা টি দিয়ে। প্রথম টি হচ্ছে টোন। জরায়ুটা সাধারণত রক্ত বন্ধ করে, ডেলিভারি বা প্রসবের পরে সংকুচিত হয়ে রক্তপাতটা কমে যায়। যদি কোনো কারণে এটা ঢিলা ভাব বা সংকোচন না হয়, টোনটা কম থাকে, এটা একটা কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে টিস্যু, বা যেমন যদি কোনো কারণে গর্ভফুল ছিঁড়ে কিছু অংশ জরায়ুর মধ্যে থেকে যায়, তাতেও অনেক সময় রক্তক্ষরণ বেশি হয়। এটা ছাড়া রয়েছে ট্রমা বা টিয়ার। যদি কোনো জবরদস্তি ডেলিভারি করাতে যেয়ে জরায়ু মুখ কিংবা যোনিপথ ছিঁড়ে যায়, তার থেকেও অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। এছাড়া রক্তের যদি জমাট বাঁধার কোনো অসুবিধা থাকে, সেটার জন্য রক্তক্ষরণ হতে পারে। এছাড়া সেকেন্ডারি পিপিএইচ, যেটা 24 ঘন্টা থেকে 6 সপ্তাহের মধ্যে হয়, সেটা ইনফেকশন প্রধান কারণ। এটা ছাড়াও যদি ভিতরে কিছু টিস্যু রয়ে যায়, অনেকগুলা, যেমন গায়ে কোনো টিউমার আছে, অন্য কিছু, এগুলোর জন্য সেকেন্ডারি পিপিএইচ হতে পারে। তবে সাধারণত মাতৃমৃত্যু বেশি হয় প্রাইমারি পিপিএইচ বা 24 ঘন্টার মধ্যে যে রক্তক্ষরণ হয় 4টি যে কারণগুলো, তার জন্য। প্রসব পরবর্তী রক্তক্ষরণের লক্ষণগুলো কি কি? ডেলিভারি আমরা করালাম বা প্রসব করালাম, পরে তো রোগীকে আমরা বেডে পাঠাই দিই, কিন্তু তাকে একটা প্রথম 1-2 ঘন্টা খুব মেটিকুলাস ফলো আপ, তাকে কিন্তু পর্যবেক্ষণ করতে হবে। যেমন তার পালসটা দেখতে হবে, কোনো পালসটা বেড়ে যাচ্ছে কি না, তার ব্লাড প্রেশার দেখতে হবে, কোনো ব্লাড প্রেশার কমে যাচ্ছে কি না। এছাড়া তার মাথা ঘোরাচ্ছে, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া বা খুবই দুর্বল লাগা, তাছাড়া তার কাপড় চোপড় রক্তে ভিজে যাওয়া, তার কাপড় ভেজা, এমনকি বিছানা ভিজে গেছে, এরকম যদি হয়, সাথে সাথে তাকে অবহিত করতে হবে যিনি ওই কর্তব্যরত সেবিকা কিংবা ডাক্তার যারা আছেন তাদেরকে, যেন তারা উপযুক্ত ব্যবস্থাপনা গ্রহণ করে এই রক্তক্ষরণটাকে কমিয়ে আনতে পারেন। প্রসব পরবর্তী রক্তক্ষরণের চিকিৎসা পদ্ধতি কি? চিকিৎসা পদ্ধতির মধ্যে আমরা ইদানিং আমাদের দেশে প্রবর্তন করেছি আমরা বান্ডেল অ্যাপ্রোচ। আমরা জানি যে কোনো কিছু
অনেকগুলা কাঠি আপনি যদি এমনি হাতে নেন, এটা ঠিক মতো কাজ কিছু দুই একটা এদিক ওদিক পড়ে যাবে। ওটা যদি আমরা একটা কিছু দিয়ে বেঁধে নেই, তাহলে দেখা যায় যে কাঠিটা বহন করতে সুবিধা। সেরকম এই প্রসব পরবর্তী রক্তক্ষরণ বন্ধের জন্য আমরা এখন প্রবর্তন করেছি ম্যানেজমেন্ট অফ পিপিএইচ বাই বান্ডেল অ্যাপ্রোচ। বান্ডেল অ্যাপ্রোচ বলতে কি, প্রথমোক্ত যেটা আমরা বললাম, রক্তক্ষরণ নিয়ে আসলেই আমরা একা করা যায় না, আমরা একটা টিম বলি এটাকে। ৩-৪ জন মিলে আমরা এই গুরুত্বপূর্ণ অবস্থাটাকে আমরা চিকিৎসা করি। প্রথমে একজন ফান্ডাল মেসেজ দিবে, একজন একটা আইভি ফ্লুইড দিবে বা স্যালাইন শুরু করবে, ইনজেকশনগুলো দিবে, যেটা সংকোচন করবে জরায়ু, সেই ইনজেকশন ট্রানএক্সামিক অ্যাসিড ইদানিং আমরা দিচ্ছি। তার সাথে আমার সাথে মিডওয়াইফ অথবা সিস্টার যদি থাকে, আমরা তার ব্লাডারটা ইভাকুয়েট করি, মানে তার ইউরিনটা আমরা বের করি যেন ব্লাডারটা খালি থাকে। জরায়ুর ভিতরে কোনো টিস্যু রয়ে গেছে কিনা সেটা আমরা পরিষ্কার করি। কোনো যদি ছেঁড়া থাকে, ট্রিট দ্য টিয়ারটাকে আমরা ট্রিট করি। কিন্তু সব সময় দেখা যায় এটাতে রোগী ভালো হয় না। এটাতে যদি না হয়, এটাকে আমরা বলি রিফ্র্যাক্টরি পিপিএইচ ম্যানেজমেন্ট। তখন আমরা চাপ দিয়ে, জরায়ুকে 2 হাতে চাপ দিয়ে, আমরা জানি যে কোথাও রক্তক্ষরণ হলে চাপ দিলে বন্ধ হয়। এজন্য যোনিপথে একটা হাত, একটা পেটের উপর দিয়ে 2 হাতে যদি আমরা কম্প্রেস করি, তাতে কমে। এছাড়া আমাদের দেশে একটা যুগান্তকারী আবিষ্কার হয়েছে, যেটাকে বলি ইউট্রাইন বেলুন টেম্পোনেট। খুবই সাধারণ একটা কন্ডোমের মধ্যে ক্যাথেটার দিয়ে যদি আমরা স্যালাইন দিয়ে এটা ফুলাই দিতে পারি জরায়ুতে, এটা জরায়ুর রক্তনালীগুলোর উপর প্রেশার ক্রিয়েট করবে, তাতে ব্লিডিংটা বন্ধ হবে। এটাকে বলে ইউট্রাইন বেলুন টেম্পোনেট, অথবা সাধারণ ভাষায় আপনারা জানেন কন্ডোম ক্যাথেটার। এটা দিয়ে করা যায়। তাতেও যদি না হয়, তখন আমরা তাকে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করি, জরায়ুটাকে রাখার চেষ্টা করি। যেহেতু এগুলো অল্প বয়সী মহিলা, তাদের সন্তান প্রসব হচ্ছে, জরায়ুটাকে চেপে রাখার মতো কিছু সেলাই দিই আমরা, যেটাকে বলি বিলিঞ্জ, অথবা জরায়ুকে যেই রক্তনালীগুলো সাপ্লাই দিই, এগুলো বন্ধ করি, এগুলো বন্ধ করার চেষ্টা করি। তাতেও না হলে শেষমেশ অপারগ হয়ে জরায়ুটাকে আমরা অপসারণ করি মাকে বাঁচানোর জন্য। কিভাবে এই রক্তক্ষরণ প্রতিরোধ করা যায়? আমরা যখন জানবো কারা ঝুঁকিপূর্ণ মা, তাদেরকে আমরা আগে থেকেই যেখানে সেখানে প্রসব করার জন্য পরামর্শ দেব না। যেখানে রক্ত দানের ব্যবস্থা আছে, রক্ত সঞ্চালন করা যায়, রক্তকেন্দ্র, সিজারিয়ান সেকশনের ব্যবস্থা আছে, অথবা দক্ষ জনবল স্কিল্ড ডাক্তার রয়েছে, সেখানে আমরা বলি, যেমন যমজ অথবা ট্রিপলেট বাচ্চাকে আমরা বলি একটা টারশিয়ারি কেয়ার হাসপাতালে যাও। অথবা ধরেন কোনো গ্রামে বা কমিউনিটি সেন্টারে ওরা করতে পারবে না, কারো ব্লাড প্রেশার বেশি, কারো অন্যান্য অসুবিধা আছে, যাদের 3য় অথবা 4র্থ বাচ্চা হচ্ছে, তাদেরকে আমরা বলি, যাদের রক্ত স্বল্পতা রয়েছে, তাদেরকে আমরা টারশিয়ারি কেয়ার হাসপাতালে ব্যবস্থা করতে বলি। এটাকে প্রতিরোধ করার জন্য প্রাথমিকভাবে আমরা করি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ 3rd স্টেজ অফ লেবার। সেটা কি, যখনই বাচ্চাটা প্রসব হলো, তখনই আমরা জরায়ু সংকোচনের ওষুধ দিয়ে ফেলি। তারপরে জরায়ুটাকে একটু ম্যাসেজ করি, যেটাতে হালকা ম্যাসেজ করলে জরায়ুটা সংকুচিত হয়, এবং ওকে আমরা ওষুধ দিয়ে জরায়ুটা সংকুচিত করি। আর এইভাবে, এবং প্লাসেন্টা বা গর্ভফুলটা বের করে ওটা স্বাভাবিকভাবে, এটা হচ্ছে একটা প্রথম ধাপ। এছাড়া যদি না হয়, তাদেরকে আমরা মেসেজ দিলাম, রক্ত নিয়ে পরীক্ষা করতে দিলাম, রক্ত সঞ্চালন করলাম, অক্সিটোসিন ড্রাগ দিয়ে জরায়ু সংকোচনের ব্যবস্থা করলাম। এগুলা করলেই দেখা যায় যে 80% কজ হচ্ছে জরায়ু ঢিলাভাব অথবা অ্যাটোনি। এটা দেখা যায় আমরা যদি ফান্ডাল মেসেজ, ওদেরকে কিছু অক্সিটোসিন ড্রাগ বা আরও আছে মেসোপ্রোস্টল, আর্গোমেট্রিন, এগুলা দিলাম, আইবি ফ্লুইড দিলাম, রক্ত সঞ্চালন করলাম, ফান্ডাল মেসেজ দিলাম, এগুলাতে ওরা রক্তক্ষরণটা মোটামুটি প্রশমিত হয়। গর্ভবতী মায়েদের প্রতি আপনার পরামর্শ কি? আসলে রক্তক্ষরণ তো 2 রকম আগে আলোচনা হয়েছে। প্রাথমিক পর্যায়ে যেটা রক্তক্ষরণ হয় 24 ঘন্টার মধ্যে, এটা প্রাইমারি পিপিএইচ। কিন্তু তারপরেও সেকেন্ডারি পিপিএইচ হতে পারে ইনফেকশন বা কিছু অসুবিধার জন্য। সেক্ষেত্রে যখন রোগী বাড়ি গেল, নর্মাল ডেলিভারি কিংবা স্বাভাবিক প্রসবের পরে আমরা 1 থেকে 2 দিন পরে তাকে বাড়িতে তাকে ডিসচার্জ করে দিই, যাওয়ার পরামর্শ দিই। সে সময় তাকে একটু আমাদেরকে পরামর্শ দিতে হবে, যদি তার কোনো বুক ধড়ফড় করে
তার অতিরিক্ত দুর্বল লাগছে, মাথা ঘোরাচ্ছে অথবা পড়ে গেল মাথা ঘুরিয়ে, তার সেরকম যদি হয় সাথে সাথে তাকে হাসপাতালে আসতে হবে অথবা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। এছাড়া তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার, তাকে ফলমূল খেতে হবে, পানি বেশি খেতে হবে এবং ঘন ঘন বাচ্চাকে দুধ পান করাতে হবে। বাচ্চা যখন দুধ পান করে তখন তার জরায়ু সংকোচনটা খুব ভালো থাকে, রক্তক্ষরণটা কম হয় এবং তার কোনো রকমের অসুবিধা দেখা গেলে অথবা সে যদি মনে করে যে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, প্রথম 5 দিনের পরে তার কিন্তু রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়, সেটা বন্ধ হয়ে তার একটু স্রাব যায়, সেটা যদি 10-15 দিন রক্তক্ষরণ হতে থাকে সেই ক্ষেত্রে তাকে হাসপাতালে যোগাযোগ করতে হবে। এটা আমরা তাকে আগে থেকে জানিয়ে তাকে অ্যালার্ট করে দিই যেন কোনোভাবেই বাড়িতে সে চিকিৎসাবিহীন না থাকে।